প্রিয় দর্শক, আমরা আজকে এমন একজন মানুষের সাথে উপস্থিত হয়েছি বা এমন একজন মানুষের কাছে এসেছি। ইতিমধ্যেই আসন্ন গলন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে যিনি গলন্দ আপামর রাজবাড়ী জেলায় আলোচিত একজন ব্যক্তি ছিলেন এবং শিক্ষিত মার্জিত একজন ব্যক্তি। আমরা আজকে জানবো তার কাছ থেকে কেন তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হতে পারেননি বা মনোনয়ন দাখিল করতে পারেননি এবং ভোটারদের মনে প্রশ্ন রয়েছে যে তীরে এসে তরি ডুবালেন কেন। জি, আমরা জানতে চাই স্যার, এই ভোটাররা তো নানা ধরনের প্রশ্ন করছে আমাদের কাছে বা আপনাকে প্রতিনিয়ত আপনার শুভাকাঙ্ক্ষী সমর্থক ভোটারবৃন্দ ফোন দিচ্ছে, কেন আপনি নির্বাচনে প্রার্থী হতে পারলেন না? স্যার, একটু আমাদেরকে জানাবেন না বিষয়টা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাই টিভির রাজবাড়ির সংবাদদাতা মিস্টার মোমিন সাহেব, আপনি আমার সাক্ষাৎকার নিতে আসছেন। আমি গতকালকে একটা সাক্ষাৎকার দিয়েছি জিবি24। সোহাগ সাহেব আমার একটা সাক্ষাৎকার প্রচার করেছে, ওটা সম্প্রচার হয়েছে। সত্যি কথা বলতে কি, আমি এই উপজেলা পরিষদ নির্বাচনে করার মন মানসিকতায় আসছে আমার 1985 সালে। 1985 সালে যখন উপজেলা পদ্ধতি সৃষ্টি হয়, তখন আমার মেজো ভাই বীর মুক্তিযোদ্ধা জনাব ফকির আব্দুল জব্বার সাহেব 85% ভোট পেয়ে উনি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তা আমি ভাবেছিলাম ভাইয়ের উত্তরস্বরী, ভাইয়ের পরবর্তী জেনারেশনে আমি আবার উপজেলার ইলেকশন করব। সেই চিন্তা চেতনা নিয়ে, সেই চিন্তা চেতনা মাথার ভিতরে থাকে, ঘুরপাক খেতে থাকে। আমি রাজনীতি করি। আমি 1977 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগে যোগদান করি। 1981 সালে বৃহত্তম ফরিদপুর জেলায় গলন্দ মহকুমা গলন্দ থানার আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 1982 সালে রাজবাড়ী সরকারি কলেজে ছাত্রছাত্রী সংসদের আমি জিএস ক্যান্ডিডেট ছিলাম। কিন্তু হঠাৎ সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান শহীদ হওয়াতে দেশের মধ্যে সামরিক শাসন বিরাজ করছিল। সেই সামরিক সরকার সারা বাংলাদেশে ছাত্রছাত্রী সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছিল, যাহার ফলশ্রুতিতে আমি জিএস প্রার্থী হওয়া সত্ত্বেও আমি জিএস ক্যান্ডিডেট হতে পারিনি। ছাত্রছাত্রী সংসদ নির্বাচন হয়নি। ছাত্রলীগের সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে, ছাত্রলীগকে উজ্জীবিত করার লক্ষ্যে আমি রাজবাড়ী সরকারি কলেজে ছাত্রছাত্রীদের ভোটে কণ্ঠভোটে আমি আহ্বায়ক নির্বাচিত হয়েছিলাম। তারপরে আমি 1997 সালে গলন্দ উপজেলা আওয়ামী লীগের থানা কমিটির সদস্য পদ লাভ করি। 2000 সালে গলন্দ উপজেলায় পৌরসভা, যখন রাজবাড়ীর বাংলাদেশের প্রতিটি উপজেলায় ভালো ভালো উপজেলায় পৌরসভা গঠন করতে লাগলেন, আমাদের গলন্দ উপজেলায় শহীদ স্মৃতি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এসেছিলেন তৎকালীন এলজিডি মন্ত্রী এবং পানি মন্ত্রী, স্থানীয় সরকার পরিচালনা মন্ত্রী, সদ্য প্রয়াত নেতা জনাব জিল্লুর রহমান সাহেব আসছিলেন। আমাদের বৃহত্তম ফরিদপুর জেলার গর্ব, বৃহত্তম ফরিদপুর জেলার কৃতি সন্তান, পানি উন্নয়ন বোর্ডের চেয়ার মন্ত্রী আব্দুল রাজ্জাক ভাই আসছিলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছিলেন। সেই দিন আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করেছিলাম যে গলন্দ ঘাট, ঐতিহ্যবাহী গলন্দ ঘাট, ঐতিহ্যবাহী গলন্দ মহকুমা থাকা সত্ত্বেও আমাদের সাবডিভিশন টাউন রাজবাড়ী, তাই গলন্দর নামে কোনো মহকুমা হয়নি, হয়েছে রাজবাড়ী জেলা। সেখান থেকে গলন্দ মানুষ অনেকটা বঞ্চিত হয়েছে, অনেকটা পিছিয়ে পড়েছে। তাই আমাদেরকে একটা
পৌরসভা দিয়ে যান। আমি স্থানীয় সরকার উন্নয়ন মন্ত্রী জিল্লুর রহমান সাহেবের কাছে আমি নিজে সরজমিনে আবেদন করি। আমার আবেদনখানা আমাদের স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, উনি পাঠ করে শোনালেন জিল্লুর রহমান সাহেবের কাছে। পাশে আছে হাসান রাউত চৌধুরী, উনি গলন্দ উপজেলা আওয়ামী লীগের সংগ্রাম সভাপতি। তারপর আছে নাজুল ইসলাম দুল্লু, উপস্থাপনা ছিলেন আল্লাহ গিয়াস, চেয়ারম্যান চুরবাকলা ইউনিয়ন। সেই সুবাদে গলন্দ উপজেলা পৌরসভা ঘোষণা দেওয়ার পর 2002 সালে আমি প্রথমবারের মতো গলন্দ উপজেলা পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী ঘোষণা করায় আমি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলাম। সেটার প্রতীক ছিল আমার রিক্সা মার্কা। সেই রিক্সা মার্কা প্রতীকে আমি নির্বাচন করেছিলাম। সেই 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 আমার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যুবলীগের 2 ভোট, ছাত্রলীগের 2 ভোট, কৃষক লীগের 2 ভোট, শ্রমিক লীগের 2 ভোট, স্বেচ্ছাসেবী লীগের 2 ভোট, থানা আওয়ামী লীগের সবাই এবং জেলার নেতৃবৃন্দের সমন্বয়ে বোর্ড গঠন করে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি সেই নির্বাচনে অর্থের অভাবে, অর্থ সংকটের কারণে নির্বাচিত হতে পারিনি। এখানে অপরাজিত হয়েছিলেন ডিম হ্যাচারি, গোল ফ্যাক্টরির ছেলে, গোলক ফ্যাক্টরির ছেলে, একজন মাসুম বাচ্চা, 17 বছরের একটি ছোট্ট ছেলে, যার বাবা শোনা কথা মহাখালী থেকে হার পরীক্ষা করে নকল একটা রিপোর্ট এনে 25 বছর তার বয়স বানায় তাকে নির্বাচিত করেছিলেন। কীভাবে করেছিলেন? আমাদের গলন্দ অত্যন্ত দরিদ্র এবং এই গলন্দঘাট পদ্মা নদীর বিদ্যুৎ গলন্দঘাট পদ্মার নদীর এপার ভাঙে ওপার করে গলন্দঘাটের শিক্ষার হার অত্যন্ত অনেক কম। পরিবেশ পরিস্থিতি গলন্দ তেমন ভালো না এবং হতদরিদ্র মানুষের বসবাস বেশি। সেই সুবাদে অভাবী জনগণের ভোটের অধিকার বঞ্চিত করে এই নিজাম সাহেবের বাবা গুলের কোটের ভিতরে টাকা দিয়ে ভোট কিনে আমাকে পরাজিত করেছিলেন। তারপরে 2002 সালে আমি গলন্দ 1997 সালে গলন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের আমি অভিভাবক পদে নির্বাচন করি। সেই নির্বাচনে আমার মেজো ভাই ফকির আব্দুল জব্বার, সাবেক জেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান, উনি প্রতিদ্বন্দ্বিতা করেন। আমি ফকির আব্দুল কাদের আমি প্রতিদ্বন্দ্বিতা করি। আমার একজন বন্ধু গলন্দ রাজধানী হাই স্কুলের স্বনামধন্য প্রধান শিক্ষক মরহুম তাজউদ্দিন আহমেদের 4র্থ ছেলে অ্যাডভোকেট মাহবুব রহমান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে পাশ করে এসেছিলেন। তারপরে বিএনপির সভাপতি জনাব গোলাম মোস্তফা এবং আওয়ামী লীগের একজন প্রবীণ রাজনীতিবিদ শেখ মোহাম্মদ সবেদ এবং আমার এক ছোট বোন ফরিদা পারভিন, প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরা সকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। সেই নির্বাচনে আমার ভাই ফকির আব্দুল জব্বার আমার চেয়ে 108 ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে। আমি 2য় স্থান অধিকার করি, অ্যাডভোকেট মাহবুব রহমান 3য় স্থান। তারপর এটা হচ্ছে 1997 সালের ঘটনা। তারপরে 2001 সালে আবার পুনরায় ওই কামরুল ইসলাম কলেজে আমরা আবার উভয়ই প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম স্থান অধিকার করেন আমার বড় ভাই মেজো ভাই ফকির জব্বার, সাবেক জেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ফকির জব্বার। আমি 2য় স্থান। সেই দ্বিতীয়বারও এই কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি প্রতিষ্ঠাতা সদস্য। আমার ভাই বীর মুক্তিযোদ্ধা ফকির জব্বার সাহেব প্রতিষ্ঠাতা সভাপতি, ওনার উদ্যোগে এই কামরুল ইসলাম কলেজটি প্রতিষ্ঠিত হয়। তারপরে আমি গলন্দ ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য। তারপরে গলন্দ দরুদ্দিয়া বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য। আমি 1986 সালে গলন্দ আইডিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। আমি জেন মডেল স্কুলের ম্যানেজিং কমিটির
প্রধান শিক্ষক কর্তৃক ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক সদস্য, আমি শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য। এছাড়াও আমি এই উপজেলার অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা ছোটোখাটো পদে অবস্থিত আছি। আমি রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য। আমি রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিট ব্লাড ব্যাংকের, ডোনার ব্যাংকের আজীবন সদস্য। আমি ডক্টর এম এ অজদ মিয়া ধানমন্ডি মেমোরিয়াল ফাউন্ডেশনের আজীবন সদস্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের একজন সদস্য। আমি ভোট প্রয়োগ করে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কমিটির সিনেট সদস্যবৃন্দের। আমি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি। ইতিমধ্যেই আমি জ্বলন্ত উপজেলার 2টি টিম ম্যানেজার এবং রাজবাড়ী আরেকটি খেলার টিম ম্যানেজার। আমি ইতিমধ্যেই চুয়াডাঙ্গা, পাকশি, ঈশ্বরদী, মাগুরা, জিরাদা বিভিন্ন জেলায় টিম নিয়ে খেলে আমি একটি হোন্ডা পুরস্কার ছিনিয়ে এনেছি। আমি রাজবাড়িতে বিভিন্ন টুর্নামেন্টে থাকি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড। আমি রাজবাড়ী জেলাব্যাপী আমার বিচক্ষণতা রয়েছে। আমি ইতিমধ্যেই রাজবাড়ী জেলার শিক্ষক সমিতির সভাপতি পদে নির্বাচনের জন্য রাজবাড়ী, পাংশা, পালিয়াকান্দি, গলন্দ, রাজবাড়ী সদর প্রতিটি স্কুল, প্রতিটি কলেজে আমি তার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ সাথে দেখা সাক্ষাৎ করে তাদের ভোট প্রার্থনা করেছি। তার মধ্যে আমাদের দৌলতদিয়া ঘাট থেকে প্রতিটি ট্রেন যখন বাংলাদেশ রেলওয়ে তুলে নিয়ে যাচ্ছিল, যখন পদ্মা সেতু হওয়ার পর ট্রেনগুলি যখন তুলে যাচ্ছিল, তখন দৌলতদিয়া ঘাটে শ্রমিক ভাইরা আমাকে বলছিল, ভাই আমাদের গলন্দ ঘাট থেকে তিতুমির, যমুনা, মধুমতি, শিলিগুড়ি, খুলনা মেল ট্রেন, খুলনা লোকাল, এই সমস্ত ট্রেনগুলি পর্যায়ক্রমে তুলে নেওয়া হচ্ছে, আপনি একটু দেখেন। আমি বলেছিলাম আমি তো জনপ্রতিনিধি না, আমি তো একটু সাধারণ মানুষ। বলছিল না, জনপ্রতিনিধিদের পাশাপাশি ঘুরে ঘুরে লাভ হয় নাই, কারণ বলছিল দেখ পারে দেখ জায়গা দেখ পারে। এইভাবে বলতে বলতে জনপ্রতিনিধিদের পাশে গেছি, তারা বলি দেখি দেখ পারে দেখ যা দেখ পারে। এই বলতে বলতে তিতুমির চলে গেছে, যমুনা মেল ট্রেন চলে গেছে, মধুমতি মেল ট্রেন চলে গেছে, খুলনা শাটেল গেছে, তারপরে শিলিগুড়ি শাটেল গেছে, তারপরে খুলনার মেল ট্রেন গেছে, দর্শন আওয়ার ট্রেন গেছে। সবগুলি ট্রেন দৌলতদিয়া ঘাট থেকে, গলন্দ ঘাট থেকে চলে যাচ্ছে। গলন্দ ঘাট মরে যাচ্ছে, শ্রমিকরা বেকার জীবনযাপন করছে, হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে, গলন্দ ঘাটের ঐতিহ্য বিলীন হয়ে যাচ্ছে। একসময় গলন্দ ঘাট অনেক নাম করা ঘাট ছিল, কলকাতা থেকে মেল ট্রেন আসতো, জাঁকজমকপূর্ণ গলন্দ ঘাট, সেটা বিলীন হয়ে যাচ্ছে। তাই আগামীতে যদি এইভাবে পর্যায়ক্রমে সবগুলো ট্রেন চলে যায়, তাহলে দৌলতদিয়া ঘাটের মানুষ অর্থাহারে অনাহারে ভুগবে। সেই কথাগুলি শুনে আমি দৌলতদিয়া থেকে পুরাদা ভাঙা পর্যন্ত সবগুলি স্টেশনে ট্রেন রক্ষার্থে আমি দৌলতদিয়া ঘাটের মেহনতি মানুষের পক্ষে হোটেল শ্রমিক, রেস্তোরাঁ শ্রমিক, অটো শ্রমিক, রিক্সা শ্রমিক, দৈনিক মজুরি শ্রমিক, এদের সবার কথা লিখে আমি ফেস্টুন আকারে মাননীয় রেলমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেছি, ফেস্টুন টানাচ্ছি। পরপর 3-4 বার আমি শিক্ষা ভবনে গিয়ে আবেদন করেছি। আমি সাধারণ মানুষের কথা ভাবি, সাধারণ মানুষের পাশে থাকি, সেই চিন্তা চেতনা নিয়ে আমি সামাজিক কর্মকাণ্ড করি। আমি স্কুল, কলেজ, আমি 2টি বিএম কলেজ এই গলন্দঘাটে প্রতিষ্ঠা করেছি 2006 সালে। আমি এসএসসি ভোকেশনাল শিক্ষা করব, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা, তাদের ছেলেমেয়ে শিক্ষা লাভ করে বেকার না থাকে, দেশ বিদেশে সহজে চাকরি পায়, দেশের মধ্যে সহজে একটা কর্ম করে খেতে পারে, সেই কর্মমুখী শিক্ষা আমি চালু করেছি। 2টি ভোকেশনাল, 2টি বিএম কলেজ। তারপরেও যে সমস্ত বেকার যুবক যুবতীরা মাস্টার্স পাস করে, অনার্স পাস করে বসে আছে, কিন্তু কম্পিউটার জানে না, শেখে নাই, তাদের জন্য আমি বেসিক ট্রেনিং কোর্সের ব্যবস্থা করেছি। আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে বেসিক ট্রেনিং কোর্স 6 মাস মেয়াদি ট্রেড খুলেছি। সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ডাটাবেস প্রোগ্রামিং।
এই সর্বোপরি দেশের মানুষের কথা ভাবি। গোয়ালন্দ উপজেলা অনেক পিছিয়ে পড়া গোয়ালন্দ উপজেলা শিক্ষার হার অনেক কম, যেহেতু গোয়ালন্দ উপজেলা পদ্মা নদীর মাঝে। এই গোয়ালন্দ উপজেলার মানুষ পদ্মা নদীর সাথে যুদ্ধ করে বেঁচে আছে। প্রতি বছর পদ্মায় শত শত হাজার হাজার বাড়িঘর বিলীন হয়ে যায়। পদ্মার মানুষ বেরিবাদে এসে ঘর দরজা ছেলে মেয়ে এবং গরু বাছর নিয়ে তারা আশ্রয় নেয়। তারপরে আবার পদ্মা জাগলে আবার তারা সে কোনো মতো বসবাস করে। সেই গলন্ত মানুষ অনাহারে অর্থাহারে এবং পদ্মা নদীর সাথে যুদ্ধ করে কোনো মতন জীবিকা করে। তাদের কৃষি জমিগুলি দিনে দিনে বিলীন হয়ে যাচ্ছে। কৃষকরা আজকে অনাহারে থাকে, কৃষকরা আজকে কৃষক নাই, তারা আজকে দেউলিয়া। তাই এই গোয়ালন্দ ঘাটে পরমুখী শিক্ষার জন্য যাতে ছেলে মেয়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশ এবং দেশের মধ্যে কিছু করে খেতে পারে, এই চিন্তা চেতনা নিয়ে 2003 সালে আমি এসেছি ভগেশ্বরার কোর্স খুলি এক গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের মধ্যে। 2010 সালে FK টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজে এসেছি ভগেশ্বরার শিক্ষাক্রম খুলি। 2003 সালে HSC BM কলেজ খুলি। 2003 সালে HSC BM মহিলা কলেজ খুলি। 2005 সালে বেসিক ট্রেনিং কোর্স খুলি। যাই হোক, আমি গোয়ালন্দের মানুষের কথা ভাবি, গোয়ালন্দের মানুষের নিয়ে পাশে থাকি। সমাজের যে কোনো কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি যতটুকু পারি। তারপরও আমার একটা সীমাবদ্ধতা আছে, আমি স্কুল অ্যান্ড কলেজ নিয়ে ব্যস্ত থাকি, এখানে আমি কর্মরত আছি। তারপরেও আমি যতটুকু সুযোগ পাই আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সেই চিন্তা চেতনা নিয়ে আসন্ন উপজেলার চেয়ারম্যান যেটি 2024 সালের 21শে মে হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমি প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফর্ম কিনেছিলাম। দুর্ভাগ্যবশত আমি অনলি 10 মিনিটের জন্য আমি আবেদনটা সেন্ড করতে পারি নাই। এই হচ্ছে আমি আমার মনের কথাটা পেশ করলাম। ধন্যবাদ সাংবাদিক সাহেবকে। জনগণ জানতে চায় যে আপনি কি চাপের মধ্যে ছিলেন যে লাস্টের দিনে আপনি মনোনয়ন সংগ্রহ করতে গিয়েছিলেন? আমি চাপ না, ঠিক একটা নির্বাচন করতে হলে তার একটা পূর্ব প্রস্তুতির দরকার আছে। এখানে পূর্ব প্রস্তুতি বলতে তার একটা সামাজিকভাবে তার একটা প্রস্তুতি দরকার আছে, আত্মীয় স্বজনদের সাথে আলাপ আলোচনার ব্যাপার আছে এবং ভক্তবৃন্দের সাথে প্রচার করতে ভোটারদের সাথে সংলাপের দরকার আছে। আমি দীর্ঘ 2-3 মাস যাবৎ এই উপজেলা সবকটা ইউনিয়নে আমি হাট বাজার মহল্লা যে সমস্ত গ্রামে এখন নতুন মহল্লায় নতুন হাট বাজার বসছে, পুরাতন হাটগুলিতে আছেই, তারপরে নতুন টং দোকান হচ্ছে, সব জায়গায় মোটামুটি আমি হাত মিলাইছি, কুশল বিনিময় করছি, ভোটারদের সাথে আলাপ আলোচনা করেছি। আমি প্রচুর সাড়া পাইছি। তাদের একটাই কথা, ফকির সাহেব যদি আপনি না দাঁড়াইতেন তাহলে আমাদের আগের যে উপজেলা চেয়ারম্যান মহোদয় ছিলেন মোস্তফা মুন্সি শিল্পপতি, উনিতে একাই হয়ে যেতেন, আমাদের ভোটারদের কোনো কদর থাকতো না, আমাদের খবর নিত না। আপনি দাঁড়াইছেন সাহস করে, সেই ক্ষেত্রে আপনাকে ধন্যবাদ কাদের ভাই। ভোটটা তাহলে আপনারই প্রাপ্য, ভোটটা আপনারই দেবো, কারণ আপনারা দাঁড়ালে আমাদের আর কদর থাকতো না, আমাদের কাছে আর কোনো প্রার্থী আসতেন না। আপনি দাঁড়াতে আমরা এখন জানতে পারতেছি যে গোয়ালন্দ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন হবে, তা না হলে তো এটার কোনো সাউন্ড আমাদের কানে আসতো না। সেই ক্ষেত্রে ব্যাপক সাড়া আমি এই গোয়ালন্দ উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি মহল্লায় আমি আমার ভাই ও বোনদের মাঝ থেকে আমি আশ্বাস পেয়েছিলাম, সাড়া পেয়েছিলাম এবং অনেক ভরসা পেয়েছিলাম। তাই আমি প্রার্থী হওয়ার জন্য আমি একদম উত্তমভাবে উঠে বেড়ে লাগছিলাম। এখানে আমি আমার ছোট মেয়ে ঢাকায় ব্যবসা করে, ও শ্যামলী স্কোয়ার 320, 321, 322 তিনটি দোকান, মোহাম্মদপুর একটা দোকান, আবার শুনছি বেইলি রোডে নাকি আরেকটা দোকান, আমি দেখি নাই। তা একদিন আমার ওয়াইফের কাছে আমার ছোট মেয়ে বলতেছিল যে প্রথম জনর 320 নম্বর দোকান, বলতেছিল 321 আর 322 দুটো ভাঙিয়ে এক করে দোকান নিয়েছি। তখন আমি
ঘরে শুয়ে শেষ করলাম, তখন ভাবলাম দোকান মিলতে হবে না, র্যাকে মাল ভরতে হবে। তাই আমি স্বেচ্ছায়, ও আমাকে চাই নাই, আমি স্বেচ্ছা ওকে 10 লাখ টাকা দিতাম যাতে দোকান করে। আমি পাটের ব্যবসা করি, বিশাল ব্যবসা করি, স্টক ব্যবসা। ওরা আম্মাকে বলছিলাম যখন আমি ব্যবসা পাট কিনবো, বিশাল কিনবো, তখন দিলেই হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি ওর কাছে টাকা আনতে গেছি, ও আমাকে টাকা দিতে চাইছে। আমাকে মোবাইলে ডেকে রাত 12টার সময় ডেকে নিয়ে বলছে তুমি আমার কাছে কত পাও, আমি তোমার কত টাকা লাগবে। আমি বললাম 30 লাখ। ওই আমারও দিচ্ছে কত, 10 লাখ। হয়তো 10 লাখ নিয়ে যাও। আমি 10 লাখ আনতে গেছি। আমাকে ও এবং আমার ছোট ছেলে সৈকত ফকির আর অন্তরা ফকির আমাকে প্রচুর বেদম মারপিট করে আমাকে 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 কি বলে, আমাকে পাগলা গারদে ঢুকাইছে। কল্যাণপুর পলিটেকনিক হসপিটাল, হ্যাঁ, এখানে পলিটেকনিক হসপিটাল না, এখানে সব পাগলদের হাসপাতাল। এই হাসপাতালে আমাকে ওরা ঢুকাই দিছে। ওইখানে ঢুকার পরই আমাকে পাগলের ইঞ্জেকশন দিতে নিয়ে আসছিল। আমি বলছি আমি পাগল না, আমাকে পাগলের ওষুধ দেন না, আমি পাগল না, আমি পাগলের কেন ইঞ্জেকশন নেব, আমি ভালো মানুষ, আমি আমার মেয়ের কাছে টাকা চাইতে আইছি। আমার মেয়ে আমাকে প্রলোভন দেখায়, আমাকে বলছে টাকা নিয়ে যাও। সেই প্রলোভন দিয়ে আমাকে কল্যাণপুর পলিটেকনিক হসপিটাল, এটা হচ্ছে 12 সাউথ কল্যাণপুর, হ্যাঁ, বীরপুর রোড, ঢাকা 1207। এইখানে আমাকে ভর্তি করে ঢুকাই দিছে। এখানে আমাকে 5 লাখ 5 দিন রাখছে। আমাকে বিভিন্ন ওষুধ দিচ্ছে, আমাকে বিভিন্ন ইঞ্জেকশন আছে, আমি কিচ্ছু খাইনি। আমি ইঞ্জেকশন তো নেবই না। ওই ইঞ্জেকশন দিয়ে আমাকে পাগল বানাতে চাইছিল, আমাকে পাগল করে ওই হাসপাতালে রাখতে চাইছিল। আমাকে যাতে ইলেকশন না করতে পারি, নির্বাচন না করতে পারি, আমার পরিবার চাই নাই, আমার ছেলে মেয়ে চাই নাই। বিধায় আমি বাধা পাওয়াতে এমন সময় আমার ছাড়লেন। আমাকে রাত্রে 14 তারিখে আমি নববর্ষ করেছি, আমি হইল্লা করেছি শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের মাঠে। হ্যাঁ, সেখানে ইউনো মহোদয়, ওসি মহোদয় এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, ছাত্রছাত্রী এবং স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক মনা অনেক গুণীজন আসছিলেন। সুন্দর মনোরম পরিবেশে বৈশাখী অনুষ্ঠানটা হয়েছে। আমি তাদের সাথে কুশল বিনিময় করছি। ইউনো মহোদয়, ওসি মহোদয় এবং সেকেন্ড অফিসার মহোদয়, ওসি তদন্ত মহোদয়, সবার সাথে ভালো ব্যবহার করে আমরা অনুষ্ঠানটা উদযাপন করছি। আর স্থানীয় সুধীজন, এলিট পার্সন, দেশ যারা বাইরে চাকরি করে তারাও আসছিল। বিশেষ করে নিখিল প্রফেসর কামরুল ইসলাম করে চাকরি করতো, তিনিও মাঝে মধ্যে আসেন, তার সাথেও কুশল বিনিময় করছি। তিনিও জানেন চেয়ে নেবো। কিন্তু রাতে আমাকে 10 লাখ টাকা দেওয়ার কথা বলে আমাকে নিয়ে এই কল্যাণপুর পাগল কারদে আমাকে ঢুকাই দিয়ে আমাকে তারা মানসিক নির্যাতন করছে, শারীরিক মানসিক মানসিক নির্যাতন করে। মোট কথা আমার ছেলে আর আমার মেয়ে বেদম পিটাইছে, আমারে পিটাই সারা আমার ঘাড় গোল ব্যথা। আমি এখন 500 পাওয়ার কি বলে 500 পাওয়ার কি হচ্ছে, আমি 500 পাওয়ার ন্যাপ্রাসন প্লাস 500, হ্যাঁ, খাচ্ছি। হ্যাঁ, এটা তো প্রমাণ, আমি মিথ্যাটা বলবো না। আমার ডাক্তার দিচ্ছে, আমি কিনে খাচ্ছি। আমার ছোট মেয়ের হাজব্যান্ডের সামনে একবার কিনে খাচ্ছি। আর হলো সার্জেল 20 গ্যাসের এই খাচ্ছি। হ্যাঁ, আমার ব্যথা কমতেছে না, এমন পেটানো পেটেছে, আমি গাড় ঘুরে শুতে পারি না। আমার গাড় ব্যথা, আমার মাজা ব্যথা। আমি 5 দিন ছিলাম, আমি 5 দিন পাগলা গারদে, আমি ঘুমাইতে পারি নাই, কারণ আমার প্রচন্ড ব্যথা। ওই বারাসারে আমার ছোট মেয়ের জামাই সৌরভ আমাদের এই সার্জেল আর হলো নাপ্রোসন প্লাস 500 mg /20 এই খাচ্ছি। হ্যাঁ, এখনো সারা শরীর ব্যথা, এমন মার দিচ্ছে আমার ছেলে আর আমার মেয়ে। আমার কি অপরাধ? আমি তো 10,000 টাকা দান দিয়েছিলাম আমার মেয়ের ব্যবসা বৃদ্ধি করার জন্য, ব্যবসা উন্নয়ন করার জন্য, কিন্তু তার বিনিময়ে আমি মার খাবো। আমার সন্তান
আমার ছেলে মেয়ে কয় তোমরা আমার জন্য কি করছো, কিছুই করো নাই। আমি বলছি না, আমি কিছুই করতে পারি নাই, তোমরা মাটি ভাইটে বানাইছাও, মাটি ভাইটে তোমরা আজ প্রতিষ্ঠিত চাও। আমার দুটোই মেয়ে মাস্টার, বড় মেয়ে আমেরিকা থাকে, এমনি ডাক্তারতে বিয়ে দিচ্ছি, ছোট মেয়ে ফরিদা ম্যাডামের ছেলে, হ্যাঁ মোস্তফা মুন্সি, লতিফ মুন্সির বাবার ছেলে, লুৎফর মুন্সির ছেলে। হ্যাঁ, ওনাদের দোষ দেবো না, ওনারা নিরীহ, ওনারা কোনো প্রতিবাদও করে নাই, ওনাদের সামনেই মারছে। হ্যাঁ, আমার মেয়ের শাশুড়ি, শ্বশুর, ভাসুর, হাজব্যান্ড, তারা কোনো প্রতিবাদ করে নাই। হ্যাঁ, তারা দোষ দেখতে দেবো মেরুদণ্ডহীন, কারণ তাদের বউ আমারে মারে, আমার জামাই কিছু বলে না, আর মেয়ের শ্বশুর শাশুড়ি কিছু বলে না, তারা মেরুদণ্ডহীন। তাদের তারা তারা তাদের কোনো মেরু নাই, তাদের কোনো ব্যক্তিত্ব নাই, পুরুষত্ব নাই, তাদের কোনো ব্যক্তিত্ব নাই। আমাকে মারলো তাদের সামনে, তারা একটা দমকও দেয়। তাদের তাদের কি বলবো আর বলবো। আমার মেয়ে, আমার ছেলে বলে কি করছো আমাদের জন্য, কিছুই করো নাই। তো যাই হোক, আমি 10 লাখ টাকা আলাদা দিয়েছিলাম, সেই 10 লাখ টাকার লোভে গেছি। ওরা আমাকে কাঁচায় ভরে দিচ্ছে, ওরা আমাকে মারে, ওরা আমাকে পাগলা গাড়াতে দিচ্ছে। আমি বিচার চাইছি আল্লাহর কাছে, এ আল্লাহ, তুমি এদের বিচার করো। আমি এই নির্বাচনে এমন সময় আমাকে ওরা রিলিজ করছে, আমি ভাগ্যিস ভালো আমার কাগজপত্র আগে ইনকাম ট্যাক্সের দেওয়া ছিল, আগেই ইনকাম ট্যাক্স অফিসে দেওয়া ছিল। তারপরও আমি যতটুক সময় পাইছি, আমি সেইটুকু গাফিলতি করছে আমার অ্যাডভোকেট মহোদয়, যার পাওয়ার অফ অ্যাটর্নি ছিল। এই আসতেছি জানেন, আমার মারার পরে, আমার নেওয়ার সময় আমি বলছি আমি পানি খাবো। ওই পাগলা গারদের লোক টাকা আছে নাকি, আমি কই আছে 40 টাকা, আমার টাকা দিয়ে আর পানি কেনে না, আমি বললাম ভাই আমার ঠান্ডা পানি খাবো না, আমার ঠান্ডা পানি দিয়ে না। আর পানি তো দূরে কথা, টাকাই গায়েব করে দেয়। শেষ পর্যন্ত আমার সাবের মুখে আমার পানি কিনে খাওয়াইছে ভাই। আমার না, আমার 10 লাখ টাকা আওলা দেনি আমার কাল হয়েছে ভাই। আমার সন্তান আমার মারছে, আমার ছেলে আমার বেশি মারছে। ছেলের বাড়ির ব্যথার চোটে আমি ঘাড় ঘুরে শুইতে পারি নাই। 5 দিন আমি পাগলা কারণে ঘাড় ঘুরে শুইতে পারি নাই। আপনারা দেখেন, এই ক্যাপসুল আমি খাচ্ছি, আমার জামার সামনে 2 দিন কিনছি, আইসে আমার 6 দিন কিনছি, আর এই সার্জেল গ্যাস 1300। আল্লাহ তুমি এদের বিচার করো, আল্লাহ তুমি বিচার করো। আমি কেন বুঝলাম যেতে পারলাম না, কেন আমার উপরে নির্যাতন করা হইলো, কেন আমার উপরে অবিচার করা হইলো। আমি আল্লাহর কাছে বিচার দিই। আর প্রশাসনে যদি কোনো কর্মকর্তা থাকে, যদি ন্যায় বিচার পাইতে পারি, আমি যদি নির্দোষ হই, যারা আমাকে অবিচার করছে, যারা আমাকে প্রলোভন দেখায়, পাগলা গারদের কল্যাণপুর আমাকে আটকায় দিছে, তাদের বিচার করুন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আমার বিরুদ্ধে অনুরোধ, আমি কেন আমি ভুগবো, কেন আমার মাথা ব্যথা, কেন আমার পেট ব্যথা, আমি গাড় ঘুরে মাথা মারা শুয়ে থাকতে পারি না। আমার ব্যথা, আমি হার অ্যান্টিবায়োটিক খাইতেছি 500 এমজি। আল্লাহর বিচার তো পরে, এখন দুনিয়ার বিচার আমি চাই। আমি দুনিয়ার প্রশাসনের বিচার চাই। আমার কেন মারলো আমার সন্তান, যাকে আমি বিএসসি ইঞ্জিনিয়ার পাস করাছি, যাকে আমি এমএস পাস করাছি, মেয়েকে এই মেয়ে মারছে, এই ছেলে মারছে, এই ছেলের শ্বশুর, এই মেয়ের শ্বশুর শাশুড়ির সামনে, আমার স্ত্রীর সামনে, প্রতিবেশীর সামনে সাক্ষী আছে। আমি গ্রামের মানুষ বিচার দেবে, সাক্ষী দেবে, সবাইকে ডাকেন ঊর্ধ্বতন প্রশাসনের কাছে। আমার বিনীত অনুরোধ, আমি একজন শিক্ষক, আমাকে কেন মানুষ সমাজে মারে, আমার রাস্তায় ফেলে, আমাকে কেন পুলিশের গারদখানায় ঢুকায়, 5 দিন আমার জীবন থেকে কেন কেড়ে নেওয়া হলো। আমি কেন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারলাম না। এই বিচার আমি পরকালে আল্লাহ
আর বর্তমান দুনিয়াতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কাছে আমি বিনীত প্রার্থনা করি, আপনারা আমার বিচার করুন। যারা আমার যে অন্যায় করছে তাকে বিচার করুন। আমি যদি অন্যায় করে থাকি আমার বিচার করুন। আর যদি আমার ছেলে আর আমার মেয়ে আমার গায়ে হাত দিয়ে আমাকে মেরে আমার গা মধ্যে ব্যথা করে দিয়ে আমাকে গারদখানা 5 দিন অতিবাহিত করছে, যদি সত্যিকারই প্রমাণ হয় তাদের বিচার করুন। এছাড়া আর আমার কিছু করার নাই। আর প্রশাসন, আর যদি এই দুনিয়ায় বিচার না হয় আমি পরকালে আল্লাহর কাছে বিচার চাই। এ আল্লাহ, এ আল্লাহ, আমার কেন বিচার হবে না? আমি পাগল না, আমার পাগলের ইঞ্জেকশন দিয়ে আরো পাগল বানাবার চাইছিল, পাগল করে ওখানে আমার রাখতে চাইছিল। আল্লাহ, এ আল্লাহ, তুমি এদের বিচার করো। আল্লাহ, এদের তুমি বিচার করো। আল্লাহ।